সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। লাজনাই মাইল্লা, লাজনাই মাইল্লা, সে তো খলিফা সানি রাহবার। লাজনাই মাইল্লা, লাজনাই মাইল্লা, সে তো খলিফা সানি রাহবার। 1922 সাল, বিংশ শতাব্দীর গোড়ার দিকের কথা। সারা বিশ্ব যখন মৌলিক ও মানবিক অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করে চলছিল, সে সময় নারীর অধিকার তো দূরের কথা, সমাজে তাদের অস্তিত্ব টিকানোই ছিল কল্পনাতীত। ঠিক তখনই ভারতবর্ষের ছোট্ট একটি গ্রাম কাদিয়ানে আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহু তাআলা আনহু নারীদের কণ্ঠস্বর দিতে এবং কর্মের স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে নারীদের পূর্ণ অধিকার প্রদান করে প্রতিষ্ঠা করলেন আহমদিয়া জামাতের প্রথম অঙ্গ সংগঠন লাজনাই মাইল্লা, যার মূল লক্ষ্য ছিল মহিলাদের ধর্মীয় ও পার্থিব তালিম বা শিক্ষা অর্জন। হব নূরে দিনে মুহাম্মদ মুস্তাফা, সে মহাসাহস খোদা দান করো আমাদের। এই সংগঠন প্রতিষ্ঠার শুরুটা হয়েছিল একটি চিঠির মাধ্যমে। হজরত খলিফাতুল মসিহ আউয়াল রাজিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর দুদিন আগে তার মেয়ে আমাতুল হাই সাহেবাকে নসিহত করে বলেছিলেন, কুরআন অবশ্যই শিখবে এবং সবাইকে শেখাবে, আর আমার পরে যদি মিয়া মাহমুদ খলিফা হন তাহলে তাকে অনুরোধ করবে যেন লাজনাদের দরস চালু রাখেন। বাবার নসিহতকে বাস্তবে রূপদান করতে আমাতুল হাই সাহেবা হজরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। তারই পরিপ্রেক্ষিতে খলিফা সানি রাজিয়াল্লাহু তাআলা আনহু 1922 সালের 15ই ডিসেম্বর একটি নির্দেশনা লিখেন, যা মূলত কাদিয়ানে বসবাসরত মহিলাদের উদ্দেশ্যেই লেখা হয়েছিল। কিন্তু সেটিই ছিল লাজনাই মাইল্লা সংগঠনের ভিত্তি। হজরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহু লিখিত আকারে যে নিয়মাবলী বা নির্দেশনা প্রকাশ করেন তা লাজনাই মাইল্লার ভিত্তি হিসেবে পরিচিত এবং প্রত্যেক সদস্যার জন্য পালন করা আবশ্যকীয় ছিল। নির্দেশনাগুলো ছিল মূলত একটি সংস্থা গঠন করে মহিলাদের জ্ঞান বৃদ্ধির জন্য একসাথে কাজ করা। সংস্থার মৌলিক নিয়মগুলো হবে ইসলাম এবং আহমদিয়া সম্প্রদায়ের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা তাদের অগ্রগতি ও শক্তিশালীকরণে সহায়তা করবে। সমাবেশে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং বক্তৃতা সেই সময়ে প্রচলিত বিষয় সম্পর্কে প্রস্তুত করতে হবে। সমস্ত ধারণা যুগের খলিফার নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং তাদের উদ্দেশ্য হওয়া উচিত সেই পরিকল্পনাগুলোতে আরও সহায়তা করা। সর্বোপরি এই নিয়মগুলো প্রতিটি সদস্য অনুসরণ করবে। এই স্কিমটি হজরত মুসলিম মাউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু 1922 সালের 15ই ডিসেম্বর সমবেত মহিলাদের কাছে উপস্থাপন করেন এবং 14 জন মহিলা দলিলটিতে স্বাক্ষর করেন। जिससे बोलता फरिश्ते हम कलाम है, इमाम वक्त है वही उसी के हम गुलाम है, मसीह के हम गुलाम है। দলিলটিতে স্বাক্ষর করার পর হজরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন যে লাজনাই মাইল্লা সংগঠনে যোগদানকারী সকল মহিলাকে 1922 সালের 25শে ডিসেম্বর হজরত আম্মাজান নুসরত জাহাঁ বেগম সাহেবা রাজিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সমবেত হতে হবে। তারই অনুসরণে
জোহরের নামাজের পর সমবেত সকলের সামনে হুজুর রাজিয়াল্লাহু তাআলা আনহু লাজনা ইমাইল্লাহ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন। এভাবে তিনি তার আশীর্বাদ পুষ্ট হাতে লাজনা ইমাইল্লার ভিত্তি স্থাপন করেন। যে শপথ করেছি মানবতা নেতা, তোমারই আদেশে প্রাণ দিতে নেই দ্বিধা। পরবর্তীতে অনুষ্ঠিতব্য বার্ষিক সম্মেলন আয়োজনের দায়িত্ব তিনি লাজনা ইমাইল্লাহকে দেন এবং তাদেরকে পরামর্শ প্রদান করেন। লাজনা ইমাইল্লাহর প্রথম বৈঠকটি হযরত আম্মাজান রাজিয়াল্লাহু তাআলা আনহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। হযরত আম্মাজান রাজিয়াল্লাহু তাআলা আনহা লাজনা ইমাইল্লাহর সর্বপ্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি উম্মে নাসের সাহেবা হযরত সাইয়েদা মাহমুদা বেগম রাজিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে তাকে নিজ স্থানে সভাপতির আসনে বসান। হযরত উম্মে নাসের সাহেবা রাজিয়াল্লাহু তাআলা আনহা 1922 থেকে 1958 সাল পর্যন্ত প্রায় 36 বছর লাজনা ইমাইল্লাহর প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। जो अहदे वफा है निभाएंगे आका। 1939 সালের 25শে ডিসেম্বর হযরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহু লাজনাদের জলসাগাহে আহমদিয়া জামাতের নারীদের প্রতিনিধিত্বকারী পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে 1999 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহু তাআলা পাকিস্তানের তৎকালীন লাজনার সদর সাহেবজাদি আমাতুল কুদ্দুস সাহেবার অনুরোধে পতাকাটি পুনরায় তৈরি করার নির্দেশ দেন। खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा का हमारा। 1923 সাল থেকে লাজনা ইমাইল্লাহ একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে আহমদি মহিলাদের স্বেচ্ছাসেবায় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে 220টি দেশে সংগঠনটি প্রতিষ্ঠিত। মহিলাদের কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত করার জন্য 1989 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহু তাআলার তত্ত্বাবধানে প্রতিটি সংগঠনে গঠনতন্ত্র প্রেরণ করা হয়। লাজনাদের সকল সাংগঠনিক কার্যক্রম এই গঠনতন্ত্র অনুযায়ী চলছে। হব নূরে দিনে মুহাম্মদ মুস্তাফা, সে মহাসাহস খোদা দান করো আমাদের। বঙ্গভূমিতে প্রথম বাঙালি আহমদি চট্টগ্রামের মাওলানা হযরত আহমদ কবির নূর মোহাম্মদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এবং কিশোরগঞ্জ জেলার হযরত রইসুদ্দিন খাঁ রাজিয়াল্লাহু তাআলা আনহু কাদিয়ানে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত গ্রহণের পর 1907 সালে হযরত রইসুদ্দিন খাঁ রাজিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের স্ত্রী সৈয়দা আজিজাতুন নেসা সাহেবা পত্রের মাধ্যমে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন। তার মাধ্যমেই বঙ্গদেশের মহিলাদের মধ্যে আহমদিয়াতের সূচনা হয়। 1913 সালে ব্রাহ্মণবাড়িয়ায় এবং পরবর্তীতে অন্যান্য অঞ্চলে আঞ্জুমানে আহমদিয়া প্রতিষ্ঠার পর জামাতের তত্ত্বাবধানে মহিলারা কাজ শুরু করেন। 1947 সালে দেশ বিভাগের পর 1948 সালের শুরুর দিকে চট্টগ্রামে লাজনা ইমাইল্লাহ সাংগঠনিকভাবে কার্যক্রম শুরু করে। 1948 সালে যখন আমাদের সাবেক ন্যাশনাল আমির মৌলভী মোহাম্মদ সাহেব চট্টগ্রামে আসেন এবং উনি চট্টগ্রাম জামাতের প্রেসিডেন্টের পদে ছিলেন, তখন তারই দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে চট্টগ্রাম লাজনা ইমাইল্লাহ সংগঠিত হয়। চট্টগ্রাম লাজনা ইমাইল্লাহর প্রথম প্রেসিডেন্ট ছিলেন মরহুমা শামসুন্নেসা বেগম সাহেবা। শামসুন্নেসা বেগম সাহেবা ছিলেন চট্টগ্রাম জামাতের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল লতিফ খান সাহেবের স্ত্রী। তার মাধ্যমেই চট্টগ্রামের লাজনা ও নাসেরাতদের জামাতি কাজে হাতেখড়ি হয়। প্রথম প্রেসিডেন্ট সাহেব যখন ছিলেন তখন তো উনার বাসাতেই লাজনার সব কার্যক্রম হতো। যখন উনার বাসায় যখন মিটিং হতো তখন আপনি রোববার দিন হতো, সেটা বিকাল 3টায়। তখন তো কোনো গঠনতন্ত্র ছিল না, আমেলাও ছিল না। আর তাছাড়া তখন কেন্দ্র ছিল রাবুয়া। রাবুয়া থেকে আলফজল পত্রিকা আসতো, সেই আলফজল থেকে হুজুরের খুতবা শোনানো হতো। উনি 1948 থেকে 1952 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 1948 সাল থেকে
চট্টগ্রাম লাজনা সাংগঠনিক কার্যক্রম শুরু করলেও 1950 সালে কেন্দ্রীয় লাজনা ইমাইল্লার নির্দেশে সংগঠনটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এর মাধ্যমেই যাত্রা শুরু হয় লাজনা ইমাইল্লা বাংলাদেশের। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা। বাংলাদেশে প্রথম দিকের সংগঠনগুলোর মধ্যে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, তারুয়া, নারায়ণগঞ্জ, আহমদনগর, সুন্দরবন অন্যতম। ব্রাহ্মণবাড়িয়ায় লাজনা ইমাইল্লা প্রতিষ্ঠিত হয় 1953 সালে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লাজনা সংগঠনের প্রতিষ্ঠাকাল 1953 সালে। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন মোহতরমা সৈয়দা ফয়জুন্নেসা বেগম। আমাদের এই জামাত প্রতিষ্ঠিত হয় 1953 সালে। তারুয়া জামাতের প্রথম লাজনা ইমাইল্লার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হলেন মোহসেনা খানম। 1953 সালে নারায়ণগঞ্জে লাজনা ইমাইল্লা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট ছিলেন মোহতরমা মাসুদা সামাদ সাহেবা। নারায়ণগঞ্জ জামাতের প্রথম প্রেসিডেন্ট সাহেবা মাসুদা সামাদ খান সাহেবা। উনি 53 থেকে 65 সন পর্যন্ত ছিলেন। তারপরে 66 সন আমাদের দ্বিতীয় লাজনা প্রেসিডেন্ট সাহেবা, ওনার নাম শরীফা খাতুন। উনি 66 সন থেকে 97 সন পর্যন্ত উনি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন। ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হই। তখন আমি হলো তৃতীয় প্রেসিডেন্ট। 1976 সালে লাজনা ইমাইল্লা ঢাকা প্রতিষ্ঠিত হয়। 67-68 সনে ঢাকায় এসেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরের থেকে ঢাকায় থেকেছি। সব সময় শুক্রবার 4 নং বসিবাজার মসজিদে নামাজে আসতাম। পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি মহিলারাই বেশি নামাজ পড়তে আসতেন। তখনই শুক্রবারেই মসজিদে লাজনাদের যে মিটিং হতো, তো সেই মিটিংয়েও অংশগ্রহণ করতাম। বাংলাদেশ প্রতিষ্ঠার প্রারম্ভিক পর্যায়ে ঢাকা, মিরপুর এবং ঢাকার অন্যান্য স্থানে আলাদা লাজনা সংগঠন ছিল না। কেন্দ্রীয় আমেলার তত্ত্বাবধানে কার্যক্রমগুলো একত্রীভূত ছিল। তখন কিন্তু মিরপুর আলাদা ছিল না, হলকা ছিল। তেজগাঁ, মিরপুর, নাখালপাড়া সব কিছু হলকা ছিল, মানে ঢাকার আন্ডারে। আলাদা কোনো জামাত মানে লাজনা সংগঠন ছিল না। 92-93 সালের দিকে মাসুদা সামাদ সাহেবা মিসেস নূর সাইদ আসিয়া খাতুনকে ঢাকার প্রেসিডেন্ট এবং হোসনে আরাকে জেনারেল সেক্রেটারি বানান। কিছুকাল পরে 93 সালের দিকে সাদেকা হক সাহেবাকে প্রেসিডেন্ট বানান, ঢাকার প্রেসিডেন্ট, এবং আসিয়া খাতুনকে ভাইস প্রেসিডেন্ট বানান। 1975 সালে যখন কাজ শুরু হয় তখন প্রেসিডেন্ট ছিলেন মোসলেমা খালাম্মা। মোসলেমা খালাম্মার সময় অ্যাকচুয়ালি তেমন জামাত হয়েছে, কিন্তু তেমন একটা কাজের সম্পৃক্ততা না থাকলেও মিসেস সাদেকা হক সাহেবের সময়ে মিরপুরের সাংগঠনিক কাজের প্রসারতা বলেন সেটা এসছে। 1948 সালে বাংলাদেশ তথা তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাশিদা বেগম ফারহাদ জাহান সাহেবা। উনি রাবুয়া চলে গেলে তখন বেগম খলিফা তকিউদ্দিন সাহেবা প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর পর্যায়ক্রমে বেগম মির্জা জাফর আহমেদ সাহেবা, যিনি আপা নাসিরা নামে পরিচিত, তিনি এবং হুরুন্নেসা বেগম সাহেবা কিছুকাল প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন বেগম মুসলেমা সালাম সাহেবা। এরপর মাসুদা সামাদ খান সাহেবার হাতে বাংলাদেশ লাজনা ইমাইল্লার দায়িত্বভার অর্পিত হয়। আর সেই সময় আমির সাহেবই সিলেকশন করে দিতেন ফাইন্যান্স সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, এই দুটো বিষয়ে মিসেস মাকসুদা রহমান সাহেবাকে, এবং তালিম তরবিয়ত সেক্রেটারি মিসেস হোসনে আরা তাসাদ্দুক সাহেবাকে। মাসুদা সামাদ সাহেবা দীর্ঘ সময় দায়িত্বে ছিলেন। উনি 1972 সাল থেকে 94 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তখন থেকেই মোটামুটি এই সারা বাংলাদেশ পরিচালনা হয় লাজনা ইমাইল্লা বাংলাদেশ হিসেবে। তো ওনার এই দায়িত্বের সময় সাংগঠনিকভাবে অনেক কাজ হয়েছে, আমেলা গঠন হয়েছে। মাসুদা সামাদ সাহেবার সময় একজন নায়েব সদর মাকসুদা রহমান সাহেবা, জেনারেল সেক্রেটারি রোকেয়া বেগম সাহেবা, অর্থ সেক্রেটারি মানে
ফাইন্যান্স সেক্রেটারি সাবিহা আমজাদ সাহেবা। ইতোমধ্যে 1989 সালে খলিফা রাবে রহমাহুল্লাহ তাআলার নির্দেশে প্রেসিডেন্ট থেকে সদরের অনুমোদন আসে। ঢাকা লাজনা ইমামিল্লাহ বাংলাদেশ লাজনা ইমামিল্লায় রূপান্তরিত হয়। বাংলাদেশ লাজনা ইমামিল্লাহ সারা বাংলাদেশের পরিচালনার জন্য দায়িত্ব নেয়। মোহতারমা মাসুদা সামাদ সাহেবার পর লাজনা ইমামিল্লাহ বাংলাদেশের সদর হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মোহতারমা মাকসুদা রহমান, মোহতারমা হোসনে আরা তাসাদ্দুক, মোহতারমা ইশরাত জাহান, মোহতারমা রওশন জাহান এবং মোহতারমা রেহানা খায়ের সাহেবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি প্রতিজ্ঞা করছি ধর্ম ও জাতির স্বার্থে আমার জীবন সম্পদ সময় ও সন্তান সন্ততি কুরবানি করতে সদা প্রস্তুত থাকব। তদুপরি সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব এবং খেলাফতে আহমদিয়াকে প্রতিষ্ঠিত রাখতে সর্বপ্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ তাআলা। दुश्मन को जुल्म की बड़े चीज़ें तुम सीना दिल पर। ধর্ম ও জাতির খাতিরে আমি আমার জীবন, সম্পদ, সময় ও সন্তান সন্ততি কুরবানি করতে সর্বদা প্রস্তুত থাকব। আহাদনামার এই শব্দগুলো শুধু মৌখিকভাবেই নয়, বরং বাংলাদেশের নারীরা এর বাস্তবায়নে সর্বদাই ছিল অগ্রগামী। জামাতের উপর আসা প্রতিটি আক্রমণকে তারা প্রতিহত করেছেন অসীম সাহসিকতার সাথে। সাক্ষী হয়েছেন খোদার পথে নিজ সন্তানের কুরবানির। বারান্দার পিলার ধরে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে ও আস্তে আস্তে ও আইলো আগার পিছন আরও দুজন আইলো, তাদের আমি তখন প্রথম চিনতে পারি। তারপর দেখলাম আর ভাইরা বাড়ি খোল ঢুকেছে। ও এসে বলছে, মা তোমাদের নামাজ পড়তে বললাম। আমি তো নামাজ পড়িস, তা তুই ওদিকের ওপারে কী করতিস? তা বলছে যে খুলনার মসজিদে বোম পুড়িয়েছে। তাহলে তুই কী বললি? আমার খোকন সামনের লাইনে বসে, তা আমার খোকনের অবস্থা কি? তোমার শুধু ভালো মেজাই ভালো। এই বলে আমি পিলার ধরে দাঁড়াই রয়েছে, আর আমি কিছু বলতে পারিনি। আমার দুই ভাই আমার পাঁচা খোলাকে ওইভাবে মসজিদ নিয়ে গেছে। তারপর আমার যখন জ্ঞান ফিরেছে, তখন আমি দেখি যে ওই ডাক্তার পাশে বসে রয়েছে। একটু জ্ঞান ফেরে আবার কিছুক্ষণ পর আবার আমি কিছু বলতে পারিনি। তখন আমার ওরা মসজিদ নিয়ে গেছে। মসজিদ নিয়ে যাওয়ার পর আমার ধরি লাশের পাশে নিয়ে গেছে। তাহলে আমি ফোনে মুখটা আগলা খুলে দেখি কি ওই সমস্ত মুখটা হাত বলিয়ে আমি আর কিছু বলতে পারিনি। ওরা আবার ওখানটা আমার নিয়ে গেছে। জিজ্ঞাসা করতেছে যে আপনি আপনার ছেলে তো মারা গেছে। হ্যাঁ মারা যায়নি। তা আপনার কিরম মনে হয়? কষ্ট লাগে না? আচ্ছা, কষ্ট মার মনে কষ্ট লাগে, কিন্তু একটা মনের বুঝে আমি এই বলি যে অনেক লোক তো অ্যাক্সিডেন্ট করেও মারে।
এ তো আল্লাহ তার একটা মর্যাদা দিয়ে গেছে। ইসলামের প্রারম্ভিক যুগে পুরুষদের পাশাপাশি মুসলমান নারীরা শত্রুদের প্রতিহত করতে যেভাবে সম্মুখ যুদ্ধে লড়াই করে গিয়েছিলেন, তাদেরই অনুসরণে এ যুগের বাংলার নারীরা এগিয়ে চলেছেন সমান তালে। তখন আমি ওই নিচ থেকে একটা লাঠি উঠালাম এবং মারার জন্য আমি প্রস্তুতি নিলাম। যখন লাঠি উঠাচ্ছি তখন দেখি যে মানে ভয়ে চারিদিকে সব ছুটছে, আর ততই আমার ভিতরে সাহস মানে জোগাচ্ছে। আমি বলছি আরে আমি তো মেয়ে মানুষ, আর ওরা এত মানুষ, আর আমার সামান্য এই একটা লাঠি আর ওদের অনেক লাঠি, আমার লাঠি দেখে কেন ওরা ভয় পাচ্ছে। তখন আমি যে মানে এমন একটা জায়গায় হয়েছে যে সেখানে 3টা রাস্তা, তো যখনই আমি এইদিকে লাঠি তুলি তখন এদিকে মৌলবাদীরা দৌড় দেয়, আর যখন আমি এদিকে লাঠি উঁচু করি তখন সাইডের মৌলবাদীরা দৌড় দেয়। বাংলাদেশের যে সকল স্থানে ধর্মীয় বিরোধিতা হয়েছে সেগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, বাসুদেব, ভাদুঘর, গাজীপুর, নাখালপাড়া, চানতারা, সোহাগী, চট্টগ্রাম, খুলনা, রঘুনাথপুরবাগ, মাহিল্লা, তারাগঞ্জ, সুনামগঞ্জ, আহমদনগর, শালশিরি, সোনাচান্দি অন্যতম। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আহমদী নারীরা এ সকল বিরোধিতার শিকার হয়েছেন। 1992 সনে 29 অক্টোবর রোজ বৃহস্পতিবার ছিল, আমাদের বকশীবাজার আক্রমণ করে গায়ের আহমদী মৌলবীরা। তাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষকে মারপিট করছে, তারা অনেকের মাথা ফেটে রক্ত পড়ছে। তার মধ্যে ছিল আমাদের মৌলানা সাহেব, আব্দুল আজিজ সাদেক সাহেব, আর কাউসার সাহেব ছিল, কাউসার সাহেব লাইব্রেরিয়ান ছিল, আর মোহাম্মদ আবু বকর মাস্টার ছিল। ওনাদের বেধড়ক মারপিট করে অনেক ছেলেরে মারধর করছে, তারা তো রক্ত নিয়ে ওইখানে ছুটাছুটি করছিল, গাড়িতে আগুন দিছে, ঘরে এসে ভাঙচুর করছে। মসজিদ যখন নেওয়া গেল 27 এপ্রিল, তখন ওরা মাহফিল করত, আর এরা জোর করে আসে না, আমাদের গালিগালাজ তো করতোই, আমাদের পাড়ার এদিকে ঢুকা পড়ার জন্য বাড়ি ঘরে। তখন আমরা করতাম কি, মসজিদের এদিকে আমাদের আগের মসজিদের দিকে যে রাস্তাটা ছিল এই রাস্তাটা, তারপরে আমাদের বাড়ির রাস্তা, আমার বাড়ির সামনে যে রাস্তাটা ছিল এই রাস্তার মধ্যে আমরা না সবাই মহিলারা আমরা পাটি ফালাইতাম রাস্তার মধ্যে, যেন মোল্লারা ভিতরে না ঢুকতে পারে। রাত্র 11টা 12টা পর্যন্ত এরা মাহফিল করতো। রাত 12টা পর্যন্ত আমরা বসে থাকতাম, যাতে এরা আমাদের বাড়ি ঘরে না ঢুকতে পারে বা কোনো অত্যাচার করতে না পারে। ফিরোজ আলম সাহেব আসছিলেন বাংলাদেশে। ফিরোজ আলম সাহেব যখন বক্তৃতা আরম্ভ করেন, প্রথমে উনি বলছেন যে আমাদের আহমদী ভাইয়েরা কিছু মুরতাদ হয়ে গেছে। এই কথাটা বলা উনি শেষ করতে পারে নাই, সেই মুহূর্তেই বিরুদ্ধবাদীরা লাঠি সোঁটা নিয়ে, ইটপাটকেল নিয়ে, দা বটি নিয়ে আমাদের টিনের বেড়ার মধ্যে কুবাইয়া করতেছে। তখন আমরা লাজনারা সবাই সেজদায় পড়ে আছি। যখন আমাদের প্রশাসনের লোক আসে তখন আস্তে আস্তে বিরুদ্ধবাদীরা চলে যায়। 80 থেকে 90 জন লাজনা নাসেরাত মসজিদের নিচতলায় ছিল। 2019 এবং 2023 সালে আহমদনগরে অনুষ্ঠিত সালানা জলসায় ঘটে যাওয়া ভয়াল তাণ্ডবের সাক্ষী হয়েছেন এদেশের নারীরা। বলে নিয়ে কোনো রকম না হলো 10 বিঘা জমি ওগুলা পার করে আমাকে ভুটার কাছে নিয়ে রাখে আসছে। 3টার দিকে গিয়ে ভুটার কাছে আমি ঢুকছি, ওই রাতে 10টা বাজে আমি ওইখান থেকে বাইর হয়েছি। বাড়ি ঘর টর জানলা টাল্লা ভাঙে, দরজা টরজা ভাঙে, ঢুকে যা কিছু আছে সব কিছু নিয়ে চলে গেছে, বাড়ি ঘর জ্বালা দিছে। বাসায় আসে দেখি চারিদিকে আগুন জ্বলতেছে। পরে শনিবারের দিন আবার 8টা 8:30টার দিক আবার সুপারি গাছ টাছ ভাঙে কাটে, পরে আবার দরজা জানালা ভাঙে, চারিদিকে আগুন দিতেছে। আমরা ঘরে থাকতে পারিনি, বাইরে হয়ে আসে পড়ছে দুইজনই। আমার স্বামীকে অনেক মারছে, আমাকেও মারে, আমার গয়না ছিল। আর্থিক কুরবানির ক্ষেত্রেও এদেশের মহিলারা পালন করেছেন অগ্রণী ভূমিকা। হোক সেটা খলিফার ডাক
অথবা ইউরোপ বা আফ্রিকার কোনো মসজিদ নির্মাণ কিংবা নিজ দেশের কোনো স্থাপনা ক্রয় বা নির্মাণ। উদার হস্তে বিলিয়ে দিয়েছেন নিজের গচ্ছিত মূল্যবান স্বর্ণালঙ্কার। আমির সাহেবরা বললেন যে মহিলারা চাঁদা দাও, মহিলাদের চাঁদায় দোতলাটা তৈরি করা হবে। সবাই স্বর্ণ অনুদান দিয়েছিল। যারা বেশি ধনী তারা গলার মালা, চুড়ি, ইভেন যারা হতদরিদ্র তারা নাকের ফুলটাও দিয়েছেন। কেউ বাঁশের খুঁটিতে যে টাকা জমাতেন সেই টাকা এনেও এরকম গোছ করে দিতেন। এইভাবে মহিলারা যে যেভাবে পারছে সবাই টাকা দিছে। এইভাবে আমাদের দোতলা মসজিদটি মহিলাদের অনুদানে নির্মিত হয়েছে। এখন আমি যেখানে বসে কথা বলতেছি, এই যে এখানে বসে যে বাইতুল বাসাত মসজিদে বসে যে আমি কথা বলতেছি, মসজিদটা যে জায়গায় নির্মাণ করা হয়েছে এটাও কিন্তু আমাদের দুজন লাজনার বোনদেরই কিন্তু অবদান। এই যে গোলাম মাহমুদ খান সাহেব যে ফালুমিয়া, উনি এবং উনার দুই বোন মরহুমা মোহসেনা বেগম সাহেবা এবং মাহমুদা বেগম সাহেবা, ওনারা স্বতঃস্ফূর্তভাবে মানে এই আর্থিক কুরবানি ওনারা করেছেন। তাছাড়াও আমাদের যে চট্টগ্রাম লাজনাই মহল্লার যে সদস্যরা বোনেরা, ওনারা যখন এটা তৈরি করা হয় তখন ওনারা নিজেদের অলংকার দিয়ে আর্থিক কুরবানি করেছেন। মেজর আসাদুজ্জামান সাহেব, আমি আমার শ্বশুরকে স্মরণ করছি এই মুহূর্তে। তো তিনি এই ফান্ড রেজিং কমিটির চেয়ারম্যান হয়ে তিনি বিভিন্ন মানুষের কাছে, তিনি বিভিন্ন জায়গায় কিন্তু এই মসজিদের জন্য তিনি ফান্ড মানে চাইতে থাকেন যাতে করে আমরা মসজিদটা করতে পারি। তখন এখানে লাজনাদেরকেও বলা হলো এখানে যেন তারা সবাই ফান্ড দেয়, লাজনারাও যেন বিভিন্নভাবে এখানে অনুদান দেয়। তা যেমন আমাদের এখানে রয়েছেন যে শ্রদ্ধেয় মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব, তার বিবি তার যে একমাত্র তার গলায় স্বর্ণের চেন ছিল আমি জানি, সেই চেনটা কিন্তু উনি এই মসজিদ তৈরির কাজে তিনি দিয়ে দেন। নারায়ণগঞ্জ জামাতের মানুষ সম্পূর্ণ মহিলাদের কোরবানি দিয়ে এটা হয়েছে। এটার ক্ষেত্রে অনেকে আপনার অলংকার পর্যন্ত দিয়ে দিচ্ছে বিক্রি করে, টাকা ছিল না সেই মুহূর্তে। অনেকে অনেকভাবে নিয়ে আমি নিজে এবং সবাই যতটুকু পারছে সে অংশগ্রহণ করে বিন্দু বিন্দু দিয়ে আমাদের এই লাজনাদের আজকে যে অংশটা আমরা দেখতেছি এটা বিগত প্রেসিডেন্টরা অনেক কাজ করছে। কাজের ক্ষেত্রে কিন্তু সবাই একটা মানে জামাতের বিষয়ে পদক্ষেপ নিয়ে কাজটা কমপ্লিট হয়। 1968-তে যখন 68-র 2 তারিখ যখন মসজিদ তৈরি হয়েছে তখন আমরা মহিলারা নামাজ পড়ছি। মহিলারা অনেকই স্বর্ণ টর্ণ দিছে, যার যেমন তৌফিক আছে স্বর্ণ দিছে, টাকা দিছে, মহিলারও দিছে, পুরুষও দিছে। তখন মানুষ এত টাকা পয়সা ছিল না, গরিব হইয়া ছিল। আমার আম্মাকে এমন দেখেছি, আমরা ভাই বোন অনেক এমন আর্থিক স্বাচ্ছন্দ্যতা ছিল না, কিন্তু আম্মাকে দেখেছি এমন একটা যে প্রতিদিন এই রান্না করার সময় একটু চাউল রেখে দিতেন, এই জন্য যে ওই চাউলটা দিয়ে বা ওই যে একটা খরচ ওইটা তখন যেন মসজিদে দিতে পারে। তো আমার যতটুকু স্বর্ণ ছিল ততটুকু দেওয়ার চেষ্টা করেছেন। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জড়িয়ে। 1956 সালে তারুয়া জামাত আর্থিক কারণে জলসা আয়োজন না করার সিদ্ধান্ত নেন, কিন্তু তৎকালীন তারুয়া লাজনার প্রেসিডেন্ট মোহতারমা করিমুন্নেসা সাহেবা তৎক্ষণাৎ সভা করে সিদ্ধান্ত নেন যে জামাত কর্তৃক অর্থ যোগান সম্ভব না হলে মহিলারা জলসার ব্যয়ভার বহন করবে। এভাবে তারুয়া জামাতের 24তম বার্ষিক জলসা মহিলাদের অর্থায়নে অনুষ্ঠিত হয়। লাজনাদের অংশগ্রহণ পুরুষের পাশাপাশি সমতালেই ছিল। লাজনারা মানে পুরুষরা যে কোনো চাঁদার ডাক দিতেন, লাজনারা তখন উঠিয়ে সব পুরুষের হাতে আমরা তুলে দিতাম হিসাব মতো। যেমন লন্ডন মসজিদ মেয়েদের চাঁদায় শুধু যেটা নিয়মিত, আমার এটা স্পষ্ট মনে আছে, আমার আম্মা সবাইকে ঘোষণা দিয়ে জানাই দিছে আপনারা সবাই অংশগ্রহণ শরিক থাকেন, যে যেরকম পারে সবাই মসজিদে চাঁদা দিছে। এই মসজিদের চাঁদাও তারওয়া লাজনার সবাই সংগ্রহ মানে দিয়েছে। এখানে কি আমাদের সদর ছিল যে শামাস সাহেবের বিবি, উনিও আয়সা নিজের 2টা বালা খুললে আমাদের মসজিদে চাঁদা দিছিলেন। আমাদের স্থানীয় লাজনারাও আংটি এটা সেটা টাকা পয়সা যতটুকু পারে দিছে, বেশ ভালো অঙ্কে, কেউ বাদ পড়ে নাই ডোনেশনে। বড়চর জামাতের মোহতারমা ফাতেমা বেগম সাহেবা তার মৃত্যুর আগে তার কাবিনের প্রায় 16 শতক জমি
আহমদিয়া জামাতের জন্য উৎসর্গ করে গেছেন। 1950 সালের 12 মে হজরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহু রাবওয়াতে জুম্মার খুতবায় হল্যান্ড মসজিদের তাহরিক করেন। তারপর হল্যান্ড মসজিদের চাঁদার উল্লেখের সময় হুজুর লাজনাদের ব্যাপারে তার সন্তুষ্টির অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, দ্বিতীয় তাহরিক মসজিদ হল্যান্ডের চাঁদার। বলা হয়, মহিলাদের কাছে টাকা থাকে না, কিন্তু হয়তো তাদের হৃদয় বড় হয়ে থাকে। পুরুষেরা 1.5 লাখ টাকা জোগাড় করার কথা, যেখানে মাত্র 12,500 টাকার ওয়াদা হয়েছে, আর মহিলাদের 60,000 টাকা জোগাড় করার কথা, অথচ তাদের কাছে ওয়াদা এখন পর্যন্ত 13,500 টাকা। আমার কাছে চাঁদার যেসব রিপোর্ট আসে তার মধ্যে 10টির মধ্যে 9টি স্থানই এমন হয় যেখানে পুরুষদের চেয়ে মহিলাদের চাঁদার ওয়াদা বেশি থাকে। 1954 সালে হজরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশ তথা তদানীন্তন পূর্ব পাকিস্তানের বর্ণাঢ্যদের সাহায্য করার তাহরিক করলে কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সাহেবা সমগ্র লাজনাদের ঘোষণার মাধ্যমে জানিয়ে দেন, অবিলম্বে নিজস্ব স্থানের লাজনাদের কাছ থেকে চাঁদা তুলে প্রেরণ করুন। লাজনারা বর্ণাঢ্যদের জন্য 632 টাকা জমা করে 70 পাঠিয়ে দেন। 1954 সালে বাংলাদেশে বন্যার সময়ে ঢাকার লাজনারা বিশেষ সহায়তা সেবায় অংশ নেয়। ঢাকা লাজনার সেক্রেটারি আপা নাসিরা সাহেবা, বেগম কাহলুন সাহেবা এবং বেগম ডক্টর তকিউদ্দিন সাহেবা নিজেদের স্বেচ্ছাশ্রম দিয়ে সরকারকে সাহায্য করেছেন। অতঃপর তাদের নারায়ণগঞ্জ এবং ঢাকায় নিযুক্ত করা হয়। তারা প্রথম 6 দিন টিকাদান কর্মসূচি পালন করেন এবং কাপড় বিতরণ করেন। বিশ্বের সকল লাজনা সংগঠনের মতো লাজনা ইমাইল্লাহ বাংলাদেশও যুগ খলিফার নির্দেশনা বাস্তবায়নে এগিয়ে চলছে নিষ্ঠার সাথে। প্রথম দিকে মহিলাদের কাজ করতে নানা চড়াই উতরাই পার করতে হয়েছে। তখনের কাজগুলি করার ক্ষেত্রে একটু অসুবিধা এখন বুঝি, তখন বুঝতাম না। তখন বুঝতাম যে ওইটাই আমাদের কাজ, কিন্তু এখন কেন বুঝি যে এখনের যে যাতায়াত সুবিধা, যাওয়ার সুবিধা, ফোনের সুবিধা অথবা ডিজিটাল যে সুবিধাটা, এখন মনে করি যে তখনের কাজগুলি একটু কষ্টই ছিল। বিভিন্ন এলাকায় বিভিন্ন দিনে আমরা জিএস এর কাজ করতাম অথবা মালের কাজ করতাম। তো গাবতলী যখনই যেতাম তো অনেকগুলি বাসাই ছিল। তো আমরা যেতে যেতে তখন মনে মনে ভাবতাম যে কোথায় গেলে মানে একটু স্বাচ্ছন্দ্যে বসতে পারবো অথবা কথা বলতে পারবো, ছোট মানুষ হিসেবে যতটুকু ভাবা যায়। তো আমরা শামসুল হক, নুরুল হক সাহেব ওনাদের বাড়ি, তো ওখানেও যেতাম, যে আমরা একটু হাত মুখ ধুতাম বা চাঁদাগুলি ক্লিয়ার করে নিয়ে আসতে পারতাম। তারপর লাস্ট সময়ে আমরা সাদেক কুরাইশি সাহেব ওনার বাসায় যেতাম এবং সারাদিন এমন হতো যে আমরা তেমন একটা খেতে পারি নাই, মানে খিদা থাকতো। তো তখন ওনার বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম এবং প্রায়ই ওনার বাসায় খেয়ে আসতাম। তো আর সাদেকা হক সাহেবা যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি একটা কথা আমাদের ছোট থেকেই মনে গেঁথে দিয়েছিলেন যে জামাতের টাকা এমন একটা জিনিস, তোমরা এটা যেভাবে রক্ষা করতে চেষ্টা করো। তো আমরা যতই মানে বিভিন্ন বাসায় যেতাম, এই জামাতের টাকা সবসময় চেষ্টা করতাম যে এটা যেন খরচ না হয়। শুরুর দিকে মহিলাদের কাজের পরিধি চাঁদা তোলা এবং পুরুষদের কাজে সহায়তা করার মধ্যেই সীমাবদ্ধ ছিল। 84 সাল থেকে আমাকে আবার প্রেসিডেন্ট সাহেবা যিনি সাদেকা হক সাহেবা উনি বললেন যে তুমি দায়িত্বটুকু পালন করো। বিভাগ ভাগ করা ছিল না, যেমন মাল যে সাহেবার কাজ বা অন্যান্য যত তরবিয়তি কাজ ঠিক এভাবে দুইজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন যেমন আলাদা বিভাগ রয়েছে, আলাদা একটা সাংগঠনিক পদ রয়েছে, তখন এমন একটা ছিল না। আমরা যখন কাজ করেছি তখন কাজের পরিধি ছিল, আমি বলবো যে ব্যাপক। এখনকার মতো যে সুযোগ সুবিধা, মোবাইল, টেলিফোন, ইন্টারনেট, অনলাইন আমরা ইউজ করতে পারছি, তখন এটা ছিল না। তখন যে কাজগুলো ছিল সেটা ছিল সম্পূর্ণটাই পায়ে হেঁটে। আমার খেয়াল আছে ময়না আপা চাঁদা তুলতেন, আর আমি তরবিয়তের এখন বুঝি যে সেটা তরবিয়তের ফর্ম, যে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত আপনি কয়দিন সপ্তাহে কতদিন তাহাজ্জুদ পড়েছেন। তো রুবল আপার সাথেও আমার কিছুদিন আগে আলাপ হয়েছিল, তো বলেছিল যে 200 টাকা বেবি ট্যাক্সি ভাড়া দিয়ে একটা টেলিফোন করার জন্য মুসলিমা খালার বাসায় যেতেন, ওনারা সেইভাবে কাজ করতেন। বাড়ি বাড়ি থেকে যখন চাঁদা আনতাম
সেই চাঁদাগুলো এনে আমরা সাদেক হক সাহেবের হাতে দিতাম। উনি মাসে একদিন সেই খাতার লিস্ট অনুযায়ী চাঁদা এনে ঢাকাতে জমা দিতেন, জমা দিয়ে তারপরে একটা ওভারঅল একটা রিসিট কেটে নিতেন। লাজনা চারানা যে চারানা করে চাঁদা ছিল, তখন লাজনাদের মাসে মাসে তোলা হতো না, 3 মাসে একবার। অনেকটা যেমন আমরা তবলিগে আশারা করি, এরকম ফাইন্যান্সের আশারা করতাম। তখন এই 3 মাস পরে অথবা 6 মাস পরে একবার গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আনা হতো। আর রসিদ তখন কার্বন সিস্টেম ছিল না, ডুপ্লিকেট ছিল, যে পাশাপাশি লেখা হতো, দেওয়া হতো। এটা ছাড়াও আমার শাশুড়ি লাজনার প্রেসিডেন্ট ছিলেন। আমার শাশুড়িকে তখন দেখতাম যে উনি একটা কাঠের বাক্স নিয়ে যেত, তালা দেওয়া ছোট, প্রতি জুম্মাতে নিয়ে যেত, এবং ওই বাক্সের মধ্যে যে যার তৌফিক অনুযায়ী কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 4 আনা, কেউ 8 আনা দিত। আগে যারা কাজ করছে তাদের কাজে যেমন ওই চিঠির যুগটা ছিল, যে এটা আসলে এটা কষ্ট অনেক। একটা চিঠি লিখতে হইতো, একটা কপি রাখতে হইতো, আবার একটা কপি দিতে হইতো কেন্দ্রে। তো সেই ক্ষেত্রে চিঠিটা হাতেই লিখতে হতো অনেক চিঠি। আর এখন তো আমরা একটা চিঠি কম্পিউটার থেকে বাইর করলে ওইটা আমরা কপি রাখতে পারি। হাতে লেখাটা শ্রমটা কমে গেছে। আগে যারা লিখতো আবার এটা পাঠাতো, আবার ঠিকমতো পৌঁছাইছে কি না এটা জানতে কষ্ট হতো। এখন আমরা যে ইমেলটা করি সঙ্গে সঙ্গে চলে যায়। লাজনা ইমাইল্লা বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার কার্যক্রম প্রথম দিকে ঢাকার দারুত তবলিগ মসজিদের 2য় তলায় করা হতো। মহিলাদের মসজিদের অভ্যন্তরেই চাঁদা নেওয়া সহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম হতো। পরবর্তীতে মসজিদ সংলগ্ন একটি ছোট রুমে অফিসের কার্যক্রম পরিচালিত হতো। এর অনেক বছর পরে 1999 সালের দিকে একতলার একটি ছোট রুমে ঢাকায় কেন্দ্রীয় আমেলার কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে কাজের পরিধি বাড়তে থাকে, প্রয়োজন হয় আরেকটু বড় জায়গার। 2005 সালের দিকে 1 রুম থেকে 2 রুম করা হলো। শুরু হলো আধুনিকায়নের কাজ। দীর্ঘ প্রায় 12 বছর এখানেই লাজনা ইমাইল্লার আমেলার কার্যক্রম চলে। আল্লাহ তাআলার অশেষ রহমতে বর্তমানে দারুত তবলিগ মসজিদের 3য় তলায় বৃহৎ পরিসরে লাজনা ইমাইল্লা বাংলাদেশের একটি অফিস স্থাপন করা হয়েছে। লাজনা ইমাইল্লা সংগঠনের প্রথম মুখপত্র হল মিসবাহ, যা 1926 সালে কাদিয়ান থেকে প্রকাশিত হয়। 1999 সাল থেকে বাংলাদেশ লাজনা ইমাইল্লা কর্তৃক লাজনা ইমাইল্লা নামে একটি পত্রিকা প্রকাশনা শুরু হয়। প্রাথমিক অবস্থায় পত্রিকাটি আকারে ছোট ছিল। 2005 সালে এর আকার বড় করে একে ষান্মাসিক করা হয় এবং নাম রাখা হয় লাজনা ইমাইল্লা বুলেটিন। বর্তমানে এটি ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হচ্ছে। হুজুর আয়দাল্লাহু তাআলা বেনাসরিল আজিজের নির্দেশে উমরে তোলাবা দপ্তরের তত্ত্বাবধানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ গঠিত হয় 2018 সালে। এতে করে ছাত্রীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন খাদিজা রহমান অনন্যা। শতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে লাজনা ইমাইল্লা বাংলাদেশের পক্ষ থেকে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ লাজনাদের অর্থায়নে নির্মিত হচ্ছে বাংলাদেশের সৈয়দপুরে। লাজনা ইমাইল্লার পক্ষ থেকে স্মারক মসজিদের পরিকল্পনা করা হয় 2014 সালে। সূরায় পাশ করা 14 সালে পরিকল্পনা আজও বাস্তবায়ন হচ্ছে। দেশের ও প্রবাসের লাজনা বোনেরা এতে অংশ নেন। শতবর্ষে বাংলাদেশ লাজনাদের অর্জনগুলোর মধ্যে অন্যতম হল লাজনা ইমাইল্লার নিজস্ব ওয়েবসাইট ও মহিলাদের মুবাশশিরিন কোর্স চালু। 2021 সালে লাজনা ইমাইল্লার ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 3 মাসের স্বল্পমেয়াদী মুবাশশিরিন কোর্সের সফলতার পর 2023 সালে প্রায় 80 জন ছাত্রী নিয়ে 2 বছর মেয়াদী মুবাশশিরিন কোর্স চালু করা হয়। জগতের মাঝে উদিছে আজি নতুন সূর্য হয়ে, দিনের আলোর বিচ্ছুরণে হৃদয় আলো। तशरीफ रखें। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। मोहब्बत के नगमात गाएंगे हम। आज का दिन अहमदियत की तारीख में एक बहुत ही मुबारक दिन है। ये जुमा
जमात की दूसरी सदी की तारीख़ के आगाज़ में एक बहुत ही अजीम संग मील नस्ब कर रहा है और जमात को जमा होने के एक नए दौर में दाखिल कर रहा है। বাংলাদেশের নারীদের জন্য একটি মাইল ফলক হলো এমটি এর সাথে সম্পৃক্ততা। मसीह मौद की दुआएं हैं जो अर्श पर सुनी गई, मोहम्मद मुस्तफ़ा का एजाज है जो आज जाहिर हो रहा है। বাংলাদেশ থেকে যখন প্রথম এমটিএর প্রোগ্রাম দেওয়ার জন্য বলা হলো, তখন এখান থেকে সবাইকে জানানো হলো, সব হালকা হালকা জানানো হলো, যাদের বাড়িতে নাসেরাত আছে বড় ছোট তাদেরকে যেন মসজিদে নিয়ে আসা হয়। একটা রুমকে তারা ক্যামেরা দিয়ে নাসরাত এবং আতফালদের দাঁড় করিয়ে প্রোগ্রাম নেওয়া হচ্ছে। আমি এসে দেখলাম। আমি তখন এর কিছুই জানি না, শুধু আমার মেয়েকে এতে অংশগ্রহণ করার জন্য নিয়ে এসেছিলাম। ওই আমার প্রথম দেখা এমটিএ বাংলাদেশের অনুষ্ঠান। 1996 সালে মুরব্বী মাসুম সাহেব আমার বাসায় গেলেন এবং বললেন যে খালাম্মা, আপনাকে একটা অনুষ্ঠান করতে হবে এমটিএর জন্য, চলেন আমার সাথে। আমি বললাম আমি তো কিছু জানি না, কিভাবে পারবো? বলে কিছু জানতে হবে না, আপনাকে শিখিয়ে দেওয়া হবে, আপনি আসেন। জগতের মাঝে উদিছে আজি নতুন সূর্য হয়ে, দিনের আলোর বিচ্ছুরণে হৃদয় আলো। 2015 সাল থেকে এমটিএ বাংলাদেশ স্টুডিওস তাদের কারিগরি অংশের উপর শিক্ষাদানকে নারী স্বেচ্ছাসেবীদের জন্য উন্মুক্ত করে, যেখানে প্রায় 13 জন নারী এমটিএতে ক্যামেরা চালনা, ভিডিও এডিটিং, অনুবাদ, লিপি লেখক হিসেবে কাজ শুরু করেন। এদের মধ্যে 9 জনই ছিলেন ওয়াকেফাতে নও। ধর্ম শিক্ষা কুরআন হতে রাসূল হতে সমাজে একটা ছোট্ট রুমের মধ্যে রেকর্ডিং হচ্ছে অনুষ্ঠান। মরহুম আনিসুর রহমান সাহেবের বিবি আমাতুস সামি সাহেবা একটা অনুষ্ঠান পরিচালনা করছেন। এত আধুনিক সরঞ্জাম তখন ছিল না, সাধারণ একটা ভিডিও ক্যামেরা দিয়ে অনুষ্ঠান রেকর্ড করা হতো। আর যে পাওয়ারওয়ালা লাইট দেওয়া হতো তাতে সবাই ঘেমে যাচ্ছে, সবাইকে টিস্যু দেওয়া হচ্ছে, ঘাম মুছে আবার অনুষ্ঠান শুরু হচ্ছে। এইভাবে করে অনেকক্ষণ লাগলো সেই অনুষ্ঠানটা হতে। তখন আমাদের ইনচার্জ ছিলেন মৌলানা আবদুল্লাহ ওয়াল খান সাহেব। উনি খুব সুন্দর করে আমাদের বুঝাতেন। উনি আড়ালে দাঁড়িয়ে আমাদের সব অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন এবং কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আমাদেরকে বুঝতে দিতেন না যে উনি দেখছেন আমাদেরকে। ছোট্ট পরিসরে আমাদের নিচে যে স্টুডিওটা ছিল, সম্ভবত ওটা 10 ফিট বাই 20 ফিট ছিল, কিন্তু এত ছোট পরিসরে হলো কাজের কোনো কমতি ছিল না। প্রত্যেকে অতি উৎসাহের সাথে সকাল হতে যারা আসতো তারা সারাদিন ব্যাপী সন্ধ্যায় এমনকি রাত পর্যন্ত এখানে যে ভলান্টিয়ার সার্ভিসগুলো দিয়ে গেছে এটা কিন্তু অনবদ্য। তো 2014 সালে এই ছোট স্টুডিওটা লন্ডন হতে হুজুরের অনুমোদন ক্রমে আসিফ হাদি বাংলাদেশে এসে এটাকে পুনঃসংস্কার করে এক বড় ধরনের একটা স্টুডিও করে দিয়ে গেছেন। এখন পর্যন্ত প্রায় 30 জন নারীকে ক্যামেরা চালনা ও ভিডিও এডিটিংয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাজের সব সংকীলতা যাবে ধুয়ে। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠান করতে এসে। দেখছি মেয়েরাই ক্যামেরা চালাচ্ছে, মেয়েরাই সমস্ত সম্পাদন করছে, আর মেয়েরাই এখানে সব কিছু মেয়েদের হাতেই। বর্তমান এমটিএ লাজনা স্টুডিওর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2021 সালে। আনুষ্ঠানিকভাবে স্টুডিওটি 2021 সালের 25শে অক্টোবর উদ্বোধন করা হয়। 2021 সনে লাজনা ইমানলার জন্য যে একটা আলাদা স্টুডিও করা হয়েছে, বর্তমানে সেটা 3 তলাতে। তো অনেক কাজ এখানে লাজনার ছোট ছোট মেয়ে
যারা স্বেচ্ছাসেবী আছে তারা করে যাচ্ছে। এখনকার স্টুডিওতে যা সরঞ্জাম দেখি তখন তো আমাদের এর কিছুই ছিল না। এখন লাজনারা যেই রুমটা পেয়েছে এরকম একটা রুমের মধ্যেই আমাদের স্টুডিও ছিল। আর এখনকার যেটা মেইন স্টুডিও সেটা তো অনেক বড়, অনেক সরঞ্জাম, অনেক লাইট। এই যে আমি এখন এতক্ষণ বসে আছি যে লাইটের নিচে, সেই লাইটে আমার একটু গরম লাগছে না। আর আমাদের সময় 10 মিনিট বসলেই আমাদের ওই লাইটের গরমে আমরা অতিষ্ঠ হয়ে যেতাম। কতক্ষণ পর পর লাইট নিবে আমাদেরকে ফ্রেশ করে আবার ক্যামেরার সামনে দেওয়া হতো। অনুষ্ঠানের মান কোনো দিক দিয়ে কমতি ছিল না। এমটিএ লাজনা টিম কারিগরি সদস্য হিসেবে যাত্রা শুরু করার প্রথম বছরই সালানা জলসায় তাদের দক্ষতা প্রয়োগের সুযোগ পায়। 2015 সালে প্রথমবারের মতো তারা বাংলাদেশের জলসার দ্বিতীয় দিনে 1 ঘন্টার সরাসরি সম্প্রচারে অংশগ্রহণ করেন। বিতরণ করে সবার মাঝে এমটিএ বিশ্বজুড়ে, জগতের মাঝে উদিছে আজি নতুন সূর্য হয়ে, দিনের আলোর বিচ্ছুরণে হৃদয় আলো। হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদাল্লাহু তাআলা বেনাসরিল আজিজের সাথে লাজনা ইমাইল্লাহ বাংলাদেশের 3টি বিভাগের ভার্চুয়াল মোলাকাত ছিল এদেশের মহিলাদের জন্য একটি যুগান্তকারী ও আবেগপূর্ণ অধ্যায়। জামাতের উন্নতিতে হযরত আকদাস মাসিহে মাউদ আলাইহিসসালামের বক্তব্যের সত্যতা আজ সূর্যের ন্যায় দেদীপ্যমান। আমি তো একটি বীজ বপন করতে এসেছি, সুতরাং আমার দ্বারা সেই বীজ বপিত হয়েছে। এখন এটি বৃদ্ধি পাবে এবং ফুলে ফলে সুশোভিত হবে, আর কেউ নেই যে একে থামাতে পারে। তাজকিরাতুশ শাহাদাতাইন পৃষ্ঠা 80। এই ভবিষ্যৎবাণী যেভাবে পূর্ণ হচ্ছে তার বর্ণনা করতে গেলে হয়তো শব্দের অভাব পড়ে যাবে। যেদিকেই আমরা দৃষ্টি দিব উন্নতির ক্রমধারা দেখতে পাব। যে লঙ্গরখানা হযরত আম্মাজানের রসুই ঘর থেকে শুরু হয়েছিল তা আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে চলমান দেখা যায়। आज लजना इमाल्ला की तंजीम को बने हुए भी 100 साल हो गए हैं। लजना को भी याद रखना चाहिए कि ये जायज़ा लें कि इस 100 साल में किस हद तक लजना ने अपने अंदर पाक तब्दीली पैदा की है और बैत का हक़ अदा करने वाला अपने आप को बनाया और कोशिश की, और किस हद तक अपने बच्चों और अपनी नस्ल को बैत का हक़ अदा करने और हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम के दावी से जोड़ने वाला और मानने वाला बनाया है। अगर हमने इसके मुताबिक अपनी नस्लों की उठान की है तो यकीनन लजना इमाइल्ला की मेंबरात अल्लाह ताला की शुक्रगुजार बंदियां हैं। बस ये जायज़े आज लेने की ज़रूरत है, और जहाँ कमियां रह गई हैं वहाँ एक अज़्म के साथ अहद करें कि हमने लजना की अगली सदी में इस अहद के साथ कदम रखना है कि हम अपनी नस्लों को अहद बैत का हक़ अदा करने वाला बनाएंगे। अल्लाह ताला सबको इसकी तौफीक अता फरमाए। যুব খলিফার আহ্বানে শতাব্দী থেকে শতাব্দী এদেশের নারীরা বিলিয়ে দিবে তাদের সর্বস্ব, হয়ে উঠবে হাজারো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা।